বিএনপি বলতো পুলিশ ছাড়া আসেন দেখাই দেবো, বলতো না? আওয়ামী লীগের বলবে পরে দুদিন যাক না, ইলেকশনটা কিন্তু হোক না, দেখেন না কি হয়। আজকে তারা মাঠ দাপাই বেড়াচ্ছে, তখন মাঠে তারা 10 কদম হাঁটতে পারে কিনা দেখেন। তত্ত্বগত ভাবে এই উপদেষ্টারা রাষ্ট্রপতিকে পরামর্শ দেয়, উপদেশ দেয় যে এইভাবে চালান, এইভাবে চালান। ওনারা কিন্তু মন্ত্রী না, কেউ উপদেষ্টা, ওনারা মানেন না। যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না, সে বেয়াদব উপদেষ্টা, তাকে তো মানবো না। শেখ হাসিনাকে বলতো হীরক মানবী। এই রাজনীতির উত্তাপে 1 মিনিটে হীরা গলে সুরমার হয়ে গেছে। আর এখন যেখানে হীরা গলে সুরমার হয়ে গেছে, আর এখন যারা কাদামাটি, ভেদা কাদা, এই কাদামাটি বসে বসে এখন আমাদেরকে সাজেশন দিচ্ছে, এটা করো এটা করো। একটা নির্বাচন করার জন্য যদি চাপ দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করাটা নিরাপদ। একটা জিনিস হলো কি, ওরা বড় হলে বুঝতে পারবে। আর কত বড় হবে ভাই, সবাই বিয়ে সাথে করে ফেলাইছে। বড় হলে নাবালকরা বিয়ে করে নাকি? মানে আমি একটা উদাহরণ দিতে পারি, নাবালকটাকে বিয়ে করে বড় হয়ে গেছে, বিয়ে সাথে করছে, আয় ইনকাম করতেছে, ক্ষমতা বাড়লো, তারা ডিসি ট্রান্সফার কোথায় করতে হবে না করতে হবে সেগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে, বুঝতে পারে। তো তাদের আবার কত বড় হবে? এনসিপি একটা ক্ষুদ্র পার্ট, সেই পার্টির উপরে একটা বড় হাত ছিল, ডক্টর ইউনূসের হাত, যে কারণে এনসিপিটাকে বড় দেখাতো। ওই হাতটা সরে গেছে। এই লোক আবার স্বার্থপর আছে, কিন্তু সে দেখছে যে এনসিপি কে নিয়ে বিরোধী অগ্রসর হতে পারবো না। উনি যে এখন ওনার নৌকা ভিড়েছে বিএনপির ঘাটে, বিএনপি আগামীতে ক্ষমতা আসে আমার কিছু একটা সুবিধা টুবিধা দিবে, অথবা আমাকে একটা সেফ এক্সিট দিবে, অথবা আমাকে প্রেসিডেন্ট বানাবে, এই জন্য একটা প্ল্যান মনে মনে ওনার আছে। যে কারণে এখন এনসিপি দিন দেখেন, এই ছবি সরানো নিয়ে একাধিক মিডিয়াতে, একাধিক পত্রিকাতে আমি এই রিপোর্ট দেখেছি। এই রিপোর্ট দেখেছি তো 2 দিন আগে দেখেছি, এবং এর মধ্যে এটা নিয়ে কোনো গভর্নমেন্টের দিক থেকে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি, প্রতিবাদও করা হয়নি। এ থেকে যেটা বুঝতে পারছি যে আসলে ছবিগুলো সরানোর মৌখিক নির্দেশ গিয়েছে। এখন কেন গেল এই জিনিসটার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই। আমরা কিছু অনুমান করতে পারি, কিছু ধারণা করতে পারি যে হয়তো ওনারা ভেবেছেন যে ওনার এখানে রাখা ঠিক না। কিছুদিন আগে ইউনূস সাহেব মালয়েশিয়া গিয়েছিলেন, হয়তো উনি দূতাবাসে দেখেছেন, এটা দেখে তো ওনার মন খারাপ হয়েছে যে আমি এত বড় নেতা, ওনার ছবি থাকে কেন, থাকা উচিত না, আমার সারা দুনিয়ার লোক আমাকে চিনে, আমার ছবি থাকতে পারতো, কিন্তু ছেড়ে দেওয়া সম্ভব না। যে ওনারটা নামায় ফেলা হতে পারে, আবার নাও হতে পারে, আমি জানি না কিছু। কিন্তু সবাই তো মানুষ, কেউ তো ফ্রেশটা না, মানবিক সীমাবদ্ধতা থাকতেও পারে। তা না হলে উনি আসার পরেই কেন এই সিদ্ধান্তগুলো হবে? মানে ওনার এই যাওয়ার পরে, ঘটনার পরে কেন সিদ্ধান্তগুলো হতে থাকবে একটার পর একটা? এর আগে তো কখনো হয় নাই। এখন বিষয়টা জানেন, রাষ্ট্রপতির ছবি তো থাকাটা স্বাভাবিক, এটাই তো নিয়ম, এটাই তো প্রথা। এবং এটা তো মানে একটা প্রজ্ঞাপন দিয়েই রাষ্ট্রপতির ছবি সব জায়গায় দেওয়া হয়, যে দেশে একটা নিয়ম আছে, যে আমাদের সংবিধানে বলা হয়েছে যে জাতির জনকের ছবি থাকবে, সংবিধানে যে বলা আছে, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে, প্রত্যেকটা সরকারি অফিসে থাকবে। ওটা কিন্তু সংবিধানে এখনো আছে, সংবিধানে কিন্তু এটা ফালানো হয় নাই। আবার একটা কথা ভাবেন আপনি, এই যে জুলাই ঘোষণাপত্র হলো না একটা, যেটা নাকি সংসদ ভবনের সামনে টিপটিপ বৃষ্টির মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন, ওটার মধ্যে পড়ে দেখেন, ওটার মধ্যে বলা হয়েছে যে এই সরকারকে সাংবিধানিক ভাবে এই সরকার গঠিত হয়েছে। তার মানে সংবিধানের আলোকে এই সরকার গঠিত হয়েছে বলে আমাদের জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে। কিন্তু তাহলে ওনারা সংবিধানকে মেনে নিচ্ছেন, তো সংবিধানে তো আছে যে এই ছবিগুলো থাকবে, আপনি রাখবেন না কেন? ওনারা যে কাজটা করতেছেন, যেটা পছন্দ হচ্ছে সেটা রাখতেছেন, যেটা পছন্দ হচ্ছে না সেটা রাখতেছেন না। এবং এটা হলো এক ধরনের গোয়ারতুমি, এক ধরনের আইন অমান্য করার প্রবণতা। এতে যেটা সমস্যা হয়, সমস্যা হলো এটা যে যখন আমি দেখি আমাদের সরকারে যারা আছেন, দায়িত্বে যারা আছেন, তারা আইন অমান্য করে, তখন তো আমরা প্রশ্ন করতেই পারি, তাহলে সাধারণ মানুষ যখন আইন অমান্য করে সেটাকে আপনি দোষ ধরবেন কেন? গ্রামে দেখবেন যে ভূত আসে, কিন্তু ভূত কিন্তু দিনের বেলা আসে না, ভূত আসে রাতের বেলায়। তার মানে মানুষ যখন কিছু না দেখে তখন সে কিন্তু ভূত কল্পনা করে। তো এই যে ঘটনাটা, যে জিনিসটা নিউজগুলি হয়েছে, সরকার একটা ব্যাখ্যা দেয়, ব্যাখ্যা দিলেই তার কোনো সমস্যা হয় না। যখন ব্যাখ্যা না দেয় তখন মানুষ সামনে অন্ধকার দেখে, এই অন্ধকারের মধ্যে মানুষ ভূত খুঁজে, যে বোধহয় তাহলে এটা হইতে পারে, তাহলে ওইটা হইতে পারে, তাহলে ওইটা হইতে পারে, তাহলে এরকম খোঁজে। আপনি রাষ্ট্রপতিকে পদত্যাগ করাবেন কিভাবে? একটা নিয়ম তো লাগবে রে ভাই। রাষ্ট্রপতিকে, বাংলাদেশের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়, সেটা করতে হবে সংসদে। আপনি সংসদ ত্যাগ করে না, তাকে আপনি কি আপনি তাকে আউট করবেন? একটা আউট করতে পারেন যদি উনি পদত্যাগ করেন। যদি উনি পদত্যাগ না করেন, তাহলে কার কি মনে কি খায়েশ আছে, কে কি চান, এগুলো তো কোনো মূল্যহীন, এগুলো তো মূল্যহীন রে ভাই। আর একটা কথা বলি আপনাকে, এই যে উপদেষ্টা আছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই কনসেপ্টটাই তো আপনার আমাদের সংবিধান স্বীকার করে না। আপনি তো মাথায় রাখবেন, আমি বারবার আবার বলি, এটা কিন্তু সাংবিধানিক প্রক্রিয়া একটা সরকার গঠিত হয়েছে বলে জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে।
আপনি ঘোষণাপত্র আবার পড়েন, দেখবেন এখানে লেখা স্পষ্ট লেখা আছে। তাহলে আমি সংবিধানের আলোকে আলাপ করব। আমাদের সংবিধান তো সেই সংবিধানের তো অন্তর্বর্তীকালীন সরকারই নাই। আচ্ছা, ধরে নিলাম এটা অন্তর্বর্তীকালীন সরকার মানে তত্ত্বাবধায়ক সরকারের মতো কিছু একটা। তো তত্ত্বাবধায়ক সরকারের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটে যদি আপনি ধরেন, তাহলে সেখানে এই উপদেশটা কার উপদেশটা? সে রাষ্ট্রপতির উপদেশটা। দেশ কিন্তু চালা রাষ্ট্রপতি, মানে তত্ত্বগত ভাবে এই উপদেষ্টারা রাষ্ট্রপতিকে পরামর্শ দেয়, উপদেশ দেয় যে এইভাবে চালান, এইভাবে চালান। ওনারা কিন্তু মন্ত্রী না, কেউ উপদেষ্টা, ওনারা মানেন না। না মানার একটা প্রবণতা ওদের মাঝখানে আছে। ঠিক আছে, উনি না মানাটা একটা কালচার বানিয়ে নিয়েছেন, ঠিক আছে, করছে। তারা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না, দেয় না। রাষ্ট্রপতিকে যদি সম্মান না দেয় না, যেটা দেওয়ার কথা, না দিলে শুনে রাষ্ট্রপতি চেয়ারে কে বসে আছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো চেয়ারটা। আপনি যদি চেয়ারটাকে সম্মান না দেন, তাহলে আপনি চেয়ারগুলোকে সম্মান দিবে না, দিবে না তো। যে লোক বেয়াদব, বেয়াদবকে আমি সম্মান দেবো কেন? আপনি তো বেয়াদব, মানতেছেন না রাষ্ট্রপতিকে। যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না, সে বেয়াদব উপদেষ্টা, তাকে তো মানবো না। আপনি তাকে তো আমি সম্মান দিব না। তো আপনি যা করবেন তাই পাবেন। এবং এই দিন কিন্তু ঘরে আসছে, দেখেন আরো সামনে দিন দেখেন না কি হয়। ওই যে আপনি কল্পনা করেছেন রাষ্ট্রপতি, শুনে নাম বলি রাষ্ট্রপতিকে কি বলবো, এটা যদি তত্ত্বাবধায়ক সরকার হয়, তত্ত্বাবধায়ক যে ফরম্যাট, সেই ফরম্যাটে রাষ্ট্র যখন নাকি তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট থাকে, তখন কিন্তু পুরা আপনার সশস্ত্র বাহিনী থাকে রাষ্ট্রপতির আন্ডারে। ওরকম মাথায় রেখেন। কিন্তু ৭২ থেকে ৭৫ পর্যন্ত শেখ মুজিবের শাসন খুবই খারাপ ছিল, খুবই খারাপ। খারাপের জন্য যে সমস্ত যুক্তি দেওয়া হয় এখন, সেই যুক্তি আসলে 20% ঠিক। আচ্ছা, আর বাকি 80% ছিল উনি ওরা দলের লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই, তারা অপকর্মগুলি করেছে। এটা আমি জানি জিনিসটা, এটা আমি নিজেও ফিল করি। আমি ওনাকে মহামানব মনে করি না, যেটা ওনার কন্যা চেষ্টা করেছিলেন ওনাকে মানুষ না মহামানব বানায় ফেলাবে। মানুষ তো, মানুষের ভালো আছে মন্দ, পৃথিবীতে একটা মানুষ দেখাতে পারবেন যে একমাত্র আমাদের নবী ছাড়া দেখাতে পারবেন না, বা একজন শাসক, একজন শাসককে দেখাতে পারবেন যার কোনো মন্দ নাই, যার কোনো সব ভালো, অথবা একজনকে দেখাতে পারবেন যার সব মন্দ। সব মন্দ কোনো পাবেন না আপনি, ভালো মন্দ মিলে মানুষ। আপনি যখন আলোচনা করবেন, তখন যেটি নিয়ে আলোচনা করবেন ওইটাই সামনে চলে আসবে। কাজেই আমি মনে করি ইতিহাসে যার যা প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে। এখন শেখ মুজিবকে নিয়ে যতটুকু সমালোচনা করা হয় বাংলাদেশে, গত কয়েকদিনে আপনি বিভিন্ন বক্তাদের বক্তব্য শোনেন, টিভিতে কথা শোনেন, পত্রপত্রিকা দেখেন, তার 10 ভাগের 1 ভাগের সমালোচনা কি গোলামের জন্য করা হয়? হয় না, হয় না। তো বাস্তবে দুজনের অবস্থানটা আসলে কি? রিভার্স। জামাত বলে জামাত নাকি সহযোগী ছিল। আরে ভাই, 71 সালে জামাতের 4 জন মন্ত্রী ছিল গভর্নমেন্টে, জামাতের 4 জন মন্ত্রী ছিল এই গভর্নমেন্টে, পূর্ব পাকিস্তান গভর্নমেন্টে। নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা, এই যে এনসিপির কথা বললেন, অথবা জামাতের কথা বললেন, অথবা বিএনপির কথা বললেন, এগুলো আসলে রাজনৈতিক বক্তব্য। আমি মূলত জানতে চাচ্ছিলাম জুলাই সনদ নিয়ে তো আসলে ঐক্যমত্যে তারা পৌঁছতে পারছে না, নানা ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে। না পারলে কোনো সমস্যা নেই, নির্বাচনে কোনো প্রভাব পড়বে না, নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আপনি দেখবেন নির্বাচনের সময় সবাই নির্বাচন করবে, এবং এই আলাপগুলো তাদের করতে হবে। তারা অনেকে বলবে জুলাই সনদের ওইটা আমার পছন্দ না, এই যে বলতেছে এটা কিন্তু জনগণকে বলতেছে। আচ্ছা, নিজের ভোটটাকে, নির্বাচনটাকে সামনে রেখে তারা কথাগুলো বলতেছে যে নির্বাচন সামনে হবে, জনগণ আমার ভোট দিবে। জনগণ আপনাকে কেন ভোট দিবে? আপনার অবস্থাটা তো ক্লিয়ার করতে হবে। আপনি বলতেছেন যে জুলাই সনদ হয়েছে, এইগুলো পছন্দ না। কাজেই জনগণ বুঝবে যে এই লোকটা আসলে কি চায়। যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। জামাত কয়েকদিন আগে ইলেকশন কমিশনে গিয়েছিল দেখা করতে, দেখা করে কিন্তু বের হয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলতেছে যে এই আলাপ সালাপ করছে। তারপর তার বক্তব্য হলো যে এই পিয়ার পদ্ধতি নিয়ে আমাদের রাজনৈতিক আন্দোলন রাজপথে থাকবে। মানে পিয়ার নিয়ে তারা রাজপথে থাকবে। আর পিয়ার তো ইলেকশন যদি না দেয়, সে কিন্তু পরে আমরা ইলেকশন করবো না, কোথাও পাবেন না। পিয়ার পদ্ধতি ইলেকশন না হলে তারা কি ইলেকশন বয়কট করবে না? এটা বলে না তারা। এমনকি আজকে বলেছে যে এরপর যদি তত্ত্বাবধায়ক সরকারও আসে, তখনও তারা পিয়ারের দাবিটা করে যাবে। পিয়ারের দাবি তো করা উচিত। আমি তো নিজেও পিয়ারের পক্ষে। একই অপরাধে দুটি দল, কেউ বেশি সময় পাওয়ার জন্য বেশি আকারে করেছে, ব্যাপক আকারে করেছে, কেউ কম সময়ের জন্য কম ভাবে করেছে। তাহলে কেন বিএনপি নির্বাচন করতে পারলে আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগ নির্বাচন করতে না পারার কারণ কিন্তু বিএনপির সঙ্গে তুলনা না। আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না এই কারণে যে এখন যারা ক্ষমতায় আছে, যারা নির্বাচন দিচ্ছে, তারা চায় না আওয়ামী লীগ নির্বাচন করুক, অতএব আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না। বাদ বাকি যে সমস্ত আইন কানুন লজিক দেখাচ্ছে না, এগুলো অর্থহীন, এগুলো হচ্ছে না। তো এখন যারা নির্বাচনটা কন্ডাক্ট করতেছেন, ওনারা চান না যে আওয়ামী লীগ নির্বাচন করুক,
অতএব আওয়ামী লীগ নির্বাচন করতে পারত। এটি হচ্ছে মূল বিষয়। এটি মূল বিষয়। বাকি যে সমস্ত লজিক এন্টি লজিক যা যা বললেন ভাই, এটা নিয়ে আপনি আলোচনা করেন, আমিও করতে পারি, কিন্তু কোনো কাজ হবে না। কাজ হলো এটা, ক্ষমতায় থাকার নৈতিকতা এই উপদেষ্টা পরিষদের আছে কিনা, তারা হারিয়েছেন কিনা নৈতিকতা? যদি এরা তাকে সরাতে চায়, সরাতে পারে, তাহলে নৈতিকতা হারাবে, কিন্তু সরাতে পারবে না। সুজা আলাপ ভাই, মানে সেরকম কোনো সুযোগই নেই। এটা কোনো আইনের মধ্যে পড়বে না, পারবে না। এটা বলে একটা ঝামেলা হবে, এটা গৃহযুদ্ধ বাদ। আমি একটু একটা কথা বলি আপনার, বিষয় হলো কি, আওয়ামী লীগ যে গণহত্যা চালাইছে, যে লোককে মারছে 1500 নাকি 1000 আমি জানি না, কারণ জাতিসংঘ বলে 1500, গভর্নমেন্ট বলে প্রায় 1000, গভর্নমেন্ট 1000 something, প্রায় 1000 বলে। তো যে সংখ্যাটা যাই হোক না কেন, হোয়াট এভার ইট ইজ, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এর জন্য এটাকে গণহত্যা হিসেবে আমি বলবো, এর জন্য বিচার হওয়া উচিত নিঃসন্দেহে। কার বিচার হওয়া উচিত? যাকে আপনি চিহ্নিত করেন, যার যার বিরুদ্ধে মামলা হবে, সবার বিচার হওয়া উচিত। আপনি ধরেন এই কাজটার সঙ্গে জড়িত আছে শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদ, অথবা তার আগের মন্ত্রী পরিষদ, অথবা তার আগের মন্ত্রী পরিষদ। তার মানে 2014 থেকে শুরু করে 2024 পর্যন্ত এই প্রত্যেকটা মন্ত্রী পরিষদের সদস্যের বিরুদ্ধে আপনি মামলা করেন। আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি এই সময় যতগুলি মেম্বার ছিল সবার বিরুদ্ধে মামলা করেন। আওয়ামী লীগের যারা নাকি এমপি ছিল সবার বিরুদ্ধে মামলা করেন। আওয়ামী লীগের যারা এমপি হতে চেয়েছিল, নমিনেশন পেপার কিনেছিল, সবার বিরুদ্ধে মামলা করেন। আওয়ামী লীগের যারা উপজেলা কমিটি বলতে আপনি যান, যত উপজেলা কমিটি যত মেম্বার ছিল সবার বিরুদ্ধে মামলা করেন। মামলায় ঠিক হবে যে সে অপরাধী কি অপরাধী না, অপরাধ করেছে কি করে নাই, খেয়াল করেন। এবং সেই সংখ্যার কত হবে, যে এই সবগুলি আপনি যোগ করেন 1 লাখ হবে না। ধরলাম 1 লাখ না, 2 লাখ, ধরলাম 5 লাখ, ধরলাম 10 লাখ হয়েছে, ধরলাম 10 লাখ হয়েছে। আমি আপনাকে গ্যারান্টি দেবো আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পেয়েছে যে বছর 2001 সালে, ওটাকে আমি 2091 আগে গুলিকে নির্বাচনী মনে করি না। এমনকি 73 যে ইলেকশন হয়েছে নাকি শেখ মুজিব করছিল, ওটাকে আমি নির্বাচন মনে করি না। আমি 91 সাল থেকে নির্বাচন মনে করি। আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পেয়েছে 2001 সালে, সেইবার তারা 2,28,00,000 ভোট পেয়েছে। আমি ধরলাম এর মধ্যে আপনার ধরেন মানে আওয়ামী লীগের কুশাসন, অনেক ভোট কমে গেছে, আবার এদিকে ভোটার ভোটার বুঝতে পারছে, ঘরে হরে ধরে মনে করেন আপনার 2 কোটি লোক এখন আওয়ামী লীগকে ভোট দেয়। তার মধ্যে মনে করেন 1 কোটি লোক ফ্লোটিং মানে কি, তারা আওয়ামী লীগ ভালো করলে ভোট দেয়, নাহলে ভোট দেয় না। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলি, এই দেশে মিনিমাম 1 কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই এবং দিবেও না। মিনিমাম 1 কোটি লোক আছে, ঠিক আছে। আমার প্রশ্ন হলো সেই 1 কোটি, আমি দেখেন ইলেকশন কিন্তু সরকারের জন্য না, ইলেকশন কিন্তু পলিটিক্যাল পার্টির জন্য না, ইলেকশন হলো ভোটারের জন্য, মানুষের জন্য। সেই 1 কোটি ভোটারকে, 1 কোটি যারা ভোট জীবনে কোনোদিন নৌকা ছাড়া দেয় নাই, তাদের জন্য এই সরকার কি বিকল্প রাখলো? আওয়ামী লীগে আপনি ভোট করতে দেন, আপনি যদি ওই 10 লাখ লোকের বিরুদ্ধে হত্যা মামলা করেন, আপনার একটা আইন করেন যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে তারা ইলেকশন করতে পারবেন, আপনি, আমার কোনো আপত্তি নাই। এজ এ হোল পুরো পলিটিক্যাল পার্টি, আপনি আমি একটা সিম্পল আরেকটা উদাহরণ দিই, সেই 2 মিনিট লাগবে উদাহরণটা দিচ্ছি। ধরেন একটা স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানের পাশ দিয়ে একটা গাড়ি বাস যাচ্ছে, সেই বাসে চাপা পড়ে 2 জন শিক্ষার্থী মারা গেল। স্টুডেন্টরা যে কি করবে, ধরা যাক সেটা হলো আপনার টাটা কোম্পানি বাস। কি করবে এখন স্টুডেন্টদের করণীয় কি? ওই ড্রাইভারকে ধরে বিচার করা, পুলিশের কাছে দেওয়া। আপনি বলেন না টাটা কোম্পানি বাস পড়ে যাও, আচ্ছা বাস পড়ে দিলেন, কোন কোম্পানি? টাটা কোম্পানি। অথবা যাও রতন টাটার কাছে যা কমপ্লেন করো, তোমার বাস আমার স্টুডেন্ট মারছে। তাহলে আসলে করণীয়টা কি? যে বাসটা চালাচ্ছিল আপনি তার বিচার করবেন, বাসটা পুরাই দিবেন না। কারণ এই বাস কিন্তু গত 10 বছর ধরে চলতেছে, অনেক মানুষের উপকার করছে এই বাসটা। তো সেটা কিন্তু সমাধান হবে না, সমাধান হবে বাসের চালকের বিচারের। এখানেও আওয়ামী লীগের যারা চালক ছিলেন এই সময়, আপনি তাদের বিচার করেন। আপনি দলটাকে বাতিল করে দিবেন, দল কিছু করতে পারবে না, রাস্তায় বাড়িতে পারবে না, অমুক করতে পারবেন। আপনি 1 কোটি লোকের সঙ্গে পারবেন? 1 কোটি লোক, ফাজলামো কথা না। 1 কোটি ভোটার আসলে তখন বিএনপি বলতো পুলিশ ছাড়া আসেন, দেখাই দেবো, বলতো না? আওয়ামী লীগের বলবে পরে 2 দিন যাক না, ইলেকশনটা এখানে হোক না, দেখেন না কি হয়। আজকে যারা মাঠ দাপায় বেড়াচ্ছে, তখন মাঠে তারা 10 কদম হাঁটতে পারে কিনা দেখেন। হঠাৎ করে কি হলো সরকারের সাথে এনসিপির সম্পর্কের টানাপোড়েনটা কেন? এনসিপি একটা ক্ষুদ্র পার্টি, ক্ষুদ্র, সেই পার্টির উপরে একটা বড় হাত ছিল, ডক্টর ইউনূসের হাত, যে কারণে এনসিপিটাকে বড় দেখাতো। আচ্ছা, ফাঁপানো বেলুন চেনেন? বেলুন কিন্তু আছে এতটুকু, ফুলালে পরে এত বড় হয়। তো ওই ফুলানো যে বাতাসটা বেরিয়ে গেছে, ওই হাতটা সরে গেছে। ওই হাত সরে গেছে কেন? এই লোক আবার স্বার্থপর আছে, কিন্তু সে দেখছে যে এনসিপি কে নিয়ে বিরোধী অগ্রসর হতে পারবো না। তো উনি যে এখন ওনার নৌকা ভেড়েছে বিএনপির ঘাটে,
বিএনপি আগামীতে ক্ষমতা আসে আমার কিছু একটা সুবিধা টুবিধা দিবে, অথবা আমাকে একটা সেফ এক্সিট দিবে, অথবা আমাকে প্রেসিডেন্ট বানাবে, এই ধরনের একটা প্ল্যান মনে মনে ওনার আছে। যে কারণে এখন এনসিপি এতিম, এখন এতিম এনসিপি সে কি খুশি হবো? খুশি হয় নাই। এখন ওনারা যে কথা আগে বলতো না এখন বলতেছে, হিসাব সিম্পল ভাই। এরা আড়ঙের দুধ বিক্রি করে, তারপরে শেষে এরা ওই কাঁথা সেলাই করে, এরা সুদে টাকা ধার দেয়, এরা বিকাশের ব্যবসায়ীদের গরিব মানুষকে শোষণ করে, তারপর শেষে এরা ঢাকা শহরে বড় বড় বিল্ডিং করে রাজার হালে এরা কাটায়। এদের যে ফজলে হাসান স্যার, ফজলে হাসান আবেদ, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যান্য যারা এনজিও আছে, দে হ্যাভ এর জ্ঞান, তারা একটা স্বার্থ নিয়ে কাজ করে। তো শেখ হাসিনাকে বলতে হীরক মানবী, এই রাজনীতির উত্তাপে 1 মিনিটের হীরা গলে চুরমার হয়ে গেছে। আর এখন যেখানে হীরা গলে চুরমার হয়ে গেছে, আর এখন যারা কাদামাটি, ভেদা কাদা, এই কাদামাটি বসে বসে এখন আমাদেরকে সাজেশন দিচ্ছে এটা করো এটা করো। তো একটা নির্বাচন করার জন্য যদি চাপ দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করাটা নিরাপদ। আমরা মূলত শেখ হাসিনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আকুতি আহাজারি চেষ্টা তদবির করছিলাম। এর বাইরে আসলে আমাদের কোনো স্বপ্নটা ছিল না। স্বপ্নটা আসলে হয়েছে শেখ হাসিনা চলে যাওয়ার পর। চলে যাওয়ার পর আমরা ভালো ভালো চিন্তা করেছি, এখন যারা আছেন তারা আমাদেরকে একেবারে চাঁদের দেশে নিয়ে যাবেন, মঙ্গল গ্রহে নিয়ে যাবেন, এবং সেখানে গিয়ে আমাদেরকে একটা স্বপ্নের পৃথিবী উপহার দিবেন, ওখানে বসে বসে আমরা পৃথিবী দেখব। তো সেই জায়গাটাতে আমরা সবাই আহত হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি, এবং এদের আচার আচরণ, চাল চলন, কথাবার্তা কোনো কিছু আমাদের আসলে পছন্দ হচ্ছে না। নান অফ ওয়ান, এই সরকারে যারা কর্তা ব্যক্তি আছেন, এদেরকে দেখলে মানে আমাদের মনে শান্তি আসছে না। এদের কথা শুনলে রাজনৈতিক লোক অনেক দেখবেন যে অপকর্ম করে, কিন্তু মঞ্চে যখন মাইক নিয়ে তারা কথা বলে, মন্ত্রমুগ্ধের মতো লক্ষ জনতা তাদের সেই বক্তব্য শুনে, অথচ তাদের প্রতি কিন্তু অনেকের রাগ। এখন এদের যে ক্ষমতায় বসার পরে আর্ট অ্যাটিটিউড রয়েছে, সেই অ্যাটিটিউড আমাদের পছন্দ হচ্ছে না। বিকজ আমরা শত শত বছর ধরে রাজনীতিবিদদের রাজনৈতিক মঞ্চে এবং পলিটিক্যাল পোস্ট অ্যান্ড পোর্টফোলিওতে যে পোর্ট্রেট গুলো দেখে এসেছি, সেই পোর্ট্রেটের সঙ্গে এদের মেলে না। এটা আমাদের একটা হতাশার মূল কারণ হলো। এরপর হলো রাজনীতিবিদরা সিংহাসনে বসে, পার্লামেন্টে বসে, রাজনৈতিক চেয়ারে বসে, মন্ত্রীর চেয়ারে বসে যে ভাষায় কথা বলে, তাদের সুর থাকে, ছন্দ থাকে, তাল থাকে, লয় থাকে, এবং তারা এতটা নেগোশিয়েবল। মানে এখন চিন্তা করেন যে একজন লোক আসছে, আমি উদাহরণ দিই, যেমন একজন মন্ত্রী ছিলেন আব্দুল লতিফ বিশ্বাস নাকি যেন, লেখাপড়া তেমন জানতেন না। তো সে বলতেন, এমনি প্রকাশ্যে বলতেন, আমি মাঝে মধ্যে যখন প্রয়োজন হয়তো ডাকাতিও করতাম, কিন্তু মন্ত্রণালয় চালানোর ক্ষেত্রে তার সচিবের সঙ্গে তার কখনো দ্বন্দ্ব সংঘাত হয়েছে কেউ বলতে পারবে না। এরকম একটা অল্প শিক্ষিত মানুষ শুধুমাত্র তার পলিটিক্যাল ক্যারিয়ার করার কারণে অসম্ভব সুন্দরভাবে একটা মন্ত্রণালয় কিন্তু তিনি চালিয়ে গেছেন। এইভাবে আরো অনেকের নাম আমি বলতে পারবো যাদের নেগেটিভিটি। আপনি চিন্তা করেন যে ওই যে ইয়াবা বৌদি, এখন ইয়াবা বৌদিকে আপনি যতই বদনাম করেন না কেন, কিন্তু তার এলাকাতে টেকনাফ গিয়ে দেখেন এখনো তার জন্য মানুষ কিন্তু কান্নাকাটি করছে। কিন্তু সেখানে ইয়াবা বদির জায়গাতে যারা শিক্ষিত লোক আসছেন, সজ্জন লোক আসছেন, তারা কিন্তু ইয়াবা বদির চেয়ে 100 গুণ দুর্নাম বদনামের শিকার ইতিমধ্যে হয়ে গেছেন। তো রাজনীতি যা আর্ট, এটা একটা, এখানে অনেক গান আছে, সঙ্গীত আছে। তো এই জায়গাতে তারা যারা আসছেন, এই পলিটিক্যাল একটা চেয়ারে বসে তারা যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো আমাদের পছন্দ হচ্ছে না। ছিলাম যে এখন যারা আছেন তাদের কথা আমাদের ভালো লাগছে না, তাদের কর্মকাণ্ড আমাদের একেবারে অপছন্দ। তারা যে কাজগুলো করছেন, রাজনীতিতে হলো কি, এটা স্ট্রেট ফরওয়ার্ড, আপনি যুদ্ধ করেন অথবা শান্তি স্থাপন করেন, আপনি বন্ধু হন নচেত শত্রু হন। এখানে মুনাফিকি, ছলচাতুরি, এর সমস্ত কোনো কিছুর জায়গা রাজনীতিতে নেই। মূল ব্যাপার এখানে কূটনীতি আছে, অনেক কথা বলে, কিন্তু ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আমি তোমার বন্ধু হব, আমি তোমার শত্রু হব, আমি তোমার উপকার করবো নচেত আমি তোমাকে ক্ষতি করবো। এটাই রাজার ধর্ম। রাজার ধর্ম বাঘ করে সিংহ করে। কিন্তু এখন কি হচ্ছে, এরা ডান দিকে চোখ টিপ মারে আর বাম দিক থেকে খোঁচা মারে। এরা হাত দিয়ে এক ধরনের কাজ করে, পা দিয়ে এক ধরনের কাজ করে। এদের মস্তিষ্ক একরকম, এদের মন একরকম। ফলে কি হচ্ছে, সারা বাংলাদেশের সর্বত্র একটা অবিশ্বাস, অনাস্থা, সংকট, তারপর কি বলবো, মানে অস্থিরতা, সব মিলিয়ে একটা এলোমেলো হয়ে গেছে। আপনি চিন্তা করেন, একজন মন্ত্রী পদমর্যাদার যুবক, এখনকার যুবক তো কি বলবো, এখন তো মানুষের যুগ আধুনিক যুগ হয়ে গেছে। 8-9 বছরে কিন্তু নারী ছেলে মেয়েদের মধ্যে একটা ম্যাচুরিটি চলে আসে, যেটা আমাদের জামানাতে ছিল না। আমরা 8-9 বছর বয়সে, শহীদ সাহেব আছেন, আমরা আছেন, আমরা দিদারসে প্যান্ট খুলে লাভ দিয়ে বর্ষার পানিতে ন্যাংটো হয়ে পড়ে যেতাম। এখন আপনি 8 বছরের কোনো ছেলে মেয়েকে গুলি করলে আপনি এই কাজটি করাতে পারবেন, এখন তারা অনেক ম্যাচিউর। তো সেখানে 30 বছর বয়সের একজন ধরেন উপদেষ্টা, সে হঠাৎ করে গভীর রাতে তার মনে হলো হাঁস খাবে,
হাঁস খাওয়ার জন্য সে চলে গেল অনেক দূর, 8-10 কিলোমিটার দূরে সে মোটরসাইকেল চালিয়ে হাঁস খেয়ে চলে গেল। হাঁস পেল না, তখন তার মনে হলো যে আমি ওয়েস্ট ইন্ডিজে যাবো। এখন আমি এটা খুঁজে পাই না। হাঁস খুব শক্তিশালী একটা খাবার, এটা খেলে শরীরে একটা জেহান এসে যায়, একটা জোশ এসে যায়, এবং এটা যৌবন যাদের, মানে সেই তাদের যৌবন আরো বেড়ে যায়। এটা বিবাহিত লোকদের জন্য ঠিক আছে, অবিবাহিত লোকদের জন্য এই হাঁস খাওয়া খুবই একটা কঠিন একটা বিষয়। সে হাঁস খেয়ে আবার দৌড়ে এসে ওয়েস্ট ইন্ডিজে আসছে, আর ওয়েস্ট ইন্ডিজের নাম শুনে আমার খালি কেন পাপিয়া কান্ট্রির কথা মনে পড়ে, সেই বাইজি কান্ট্রির কথা মনে, আমি মিলাতে পারি না। তো সেই মিলানের সঙ্গে আপনি যদি চিন্তা করেন যে 15ই আগস্টকে কেন্দ্র করে 32 নম্বরে যে ঘটনাগুলো ঘটেছে, এটাও স্বাভাবিক ডিকশনারির মধ্যে পড়ে না। গত বছর আমরা এই 15ই আগস্টে এখানে যাদেরকে অগ্রগামী ভূমিকা রেখেছি, দেশি বিদেশি ইউটিউবাররা, তারা নেতৃত্ব দিয়ে 15ই আগস্টে কেন হচ্ছে, ওখানে গত বছর যারা ডিজে পার্টি করেছে, এই বছর সেট চেঞ্জ হয়ে গেছে, তারা কিন্তু নেই, নতুন একটা গ্রুপ আসছে। এবং স্পষ্টতই বিএনপির যারা লোকজন আছে এখানে এই টোটাল 15ই আগস্টের দিনে 32 নম্বরে তারা নেতৃত্বের ভূমিকায় থেকেছে, অথচ গত বছর এটা জামাত, এনসিপি, ইউটিউবার, অমুক পার্টি টমুক পার্টি বিভিন্ন লোকজন ছিল। তো এটা হঠাৎ করে এটার এই বিবর্তন হলো কেন? ওই আগের পার্টি তারা চলে গিয়ে আবার নতুন পার্টি কেন আসলো? আর এখানে যে ঘটনাগুলো ঘটছে, স্পষ্টতভাবে একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপির মতো একটা বড় দল, তাদের জন্য এই দায় মেটানো আগামী দিনে খুব কঠিন একটা বিষয় হয়ে যাবে। তারা কেন বুঝতে পারছে না যে যখন তৃতীয় একটা ছোট পক্ষ, ধরুন একটা খরগোশ কিংবা ধরুন একটা শিয়াল, সে দুটো বাঘকে মুখোমুখি করে দিচ্ছে, দুটো সিংহকে মুখোমুখি করে দিচ্ছে, এবং দুটো সিংহ যদি মারামারি করে পুরো বনভূমিতে তারা বিরান হয়ে যায়, তাহলে কি হচ্ছে? ওই যে ছোট ছোট প্রাণী আছে তাদের একটা রাজত্ব প্রতিষ্ঠিত হবে। আর রাজনীতির এই সহজ জিনিসগুলো কেন বড় বড় রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে না? এখানে মূল ব্যাপার হলো যে সবাই কি হচ্ছে, এত কিছুর পরেও কেন পুতিনের সঙ্গে সেই আলাস্কাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প দেখার সাক্ষাৎ হচ্ছে, এবং পুরো দেখার সাক্ষাৎ এর মধ্যে পুরোটাই নেগেটিভ, 100% নেগেটিভ। নেগেটিভ হওয়ার পরে দুজন হাসলেন এবং আবার তারা বৈঠক করার সিদ্ধান্ত নিলেন, এবং পুতিন হেসে বললেন যে আমাদের নেক্সট বৈঠক মস্কোতে হবে। এই হলো আর্ট অফ নেগোসিয়েশন। তো সেখানে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি দল যারা দাবি করে একাধিকবার তারা ক্ষমতা এসেছে, সেই দলগুলো ছোট ছোট দলের পিছনে ছুটছে, তাদের বুদ্ধিতে তারা বারবার পরাজিত হচ্ছে, তাদের দ্বারা উত্তেজিত হচ্ছে, এবং তারাও এখন হাঁস খেতে চাচ্ছে, অনেকে হাঁস খেতে চাচ্ছে, হাঁসের পিছনে ছুটছে। সেটা পিটার ডি হাঁস হোক, পাতি হাঁস হোক, সেটা নীলার হাঁস হোক কিংবা ওয়েস্টিনের হাঁস হোক, বাট এই হাঁস খাওয়ার জন্য এখন বাংলাদেশে যে উন্মাদনা শুরু হয়েছে, আমি এই উন্মাদনার কোনো শেষ দেখছি না। আসলে আমাদের দেশের রাগ হওয়ার জন্য কখন কিভাবে রাগ হতে হবে এটারও একটা যোগ্যতা দরকার আছে। জ্ঞান গরিমা না থাকে, আপনি দেখুন যে গোকরা সাপ ফুসফুস ফুসফুস করে সারাক্ষণ, ও কিন্তু না বুঝে করে। এবং গোকরা সাপ বেশিরভাগ সময় করে কি, ওর যে ছায়া, চাঁদনি রাতে নিজের ছায়াকে সে নিজে সবল মারে। তা আমাদের এই সমাজে মানুষ আমরা জানি না যে কখন আনন্দ প্রকাশ করতে হবে আর কখন দুঃখ প্রকাশ করতে হবে, কখন কাঁদতে হবে, কখন হাসতে হবে, কখন রাগ হতে হবে। এখন এই যে জমানা চলে গেছে, আমি এটা বুঝতে পারি না যে এই 32 নম্বর এখন এটি কি একটা বাড়ি না এটা একটা সড়ক? সড়ক নামে তো 32 নম্বর এখন সড়ক নেই, এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ওই সড়কের একটা নতুন নামকরণ হয়ে গেছে। তো নতুন, এটা আওয়ামী লীগ জমানাতে ওটার একটা নতুন নামকরণ হয়ে গেছে, কিন্তু তারপরও 32 নম্বর কেন অমরত্ব লাভ করেছে? কেন বারবার ঘুরে ফিরে বঙ্গবন্ধু নাম আসছে? কেন শেখ মুজিবের নাম শুনলে মানুষ মাথা নোয়াচ্ছে? তাকে ট্যাগ দেওয়ার জন্য, ছোট করার জন্য। ধরুন অনেকে বলা হয়েছে সে লেখাপড়া জানতো না, নকল করে পাশ করেছে, সাধারণ বংশের লোক আছে, বলেন ভালো কথা। তো 73-74 সনে যে ওনারা তো একসময় জাসদ করতেন, তো 73-74 সনে তার সঙ্গে যারা বিপ্লব করে বিদ্রোহ করে আওয়ামী লীগ থেকে বের হয়ে বঙ্গবন্ধুর জীবনটাকে হারাম করে দিলেন, যে জাসদের শীর্ষ নেতৃবৃন্দ, তাদের রাজনৈতিক যে যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষা দীক্ষা নিয়ে শুধু বাংলাদেশ নয়, পাক ভারত উপমহাদেশে কথা বলার মতো লোক নেই। তারা কেন বঙ্গবন্ধুর জন্য এখন কাঁদছে? তাহলে তার মধ্যে এমন একটা ম্যাগনেটিক পাওয়ার ছিল। আচ্ছা চিন্তা করেন, বলা হয় যে ঠিক আছে শিক্ষিত আমাদের এই বাংলাদেশ তো দূরের কথা, পশ্চিমবঙ্গে আপনি দেখান তো ডক্টর মোহাম্মদ কামাল অথবা অধ্যাপক রেহমান সুবহান, তাদের মতো শিক্ষিত সজ্জন লোক দেখান তো। রেহমান সুবহান ওয়াজ দ্য টিচার অফ ডক্টর মোহাম্মদ ইউনূস। হোয়াই দে আর ক্রাইং ফর বঙ্গবন্ধু? সে যদি অশিক্ষিত হয়, লেখাপড়া না জানে, এত শিক্ষিত মানুষ কেন তার জন্য কাঁদছে? এই যে নেতৃত্বের যে একটা ম্যাগনেটিক পাওয়ার, সেই ম্যাগনেটিক পাওয়ারটা বুঝতে হবে। ওই যে 32 নম্বর, ওই 32 নম্বরের অনেক দৃশ্য, অনেক চিত্র, অনেক গল্প, অনেক কবিতা মানুষের মননে এমন ভাবে, সেটা আপনার মাথায় যদি হাতুড়ি দিয়ে পেরেক ঢুকানো হয় এবং সেই পেরেকটা যেভাবে আপনার মস্তিষ্কে প্রতিটা মুহূর্তে সাড়া ফেলবে, তেমনি 32 নম্বরের অসংখ্য স্মৃতি ওটাকে এমন ভাবে অমরত্ব দিয়েছে। আপনি চিন্তা করেন
একজন রাজপুরুষ, বিশাল একজন 6.5 ফিট উচ্চতা রাজপুরুষ, সে একটা লুঙ্গি পরে একটা সাধারণ জামা গায়ে দিয়ে 3-4টা বোতাম খোলা খাবার টেবিলে বসছেন। হঠাৎ করে মনে হলো তার সামনে একটা ওই না খেয়ে আছে অভুক্ত দুপুরে একজন পুলিশ কনস্টেবল, সে দৌড়ে খাবার টেবিল সেই পুলিশটাকে ধরে এনে তাকে খাবার টেবিলে বসে একসাথে খাওয়ালেন। এই ছবি আপনি বাঙালির মধ্যে কিভাবে দূর করবেন বলেন তো? এই ছবিতে এরশাদের নাই, এই ছবিতে বেগম জিয়ার নাই, এই ছবিতে শেখ হাসিনার নাই। নির্বাচন বিলম্ব, নির্বাচন, এই জিনিসগুলো আমার ডিকশনারিতে এখন পর্যন্ত আসছে না। আমি একটা ফটো কার্ড দেখলাম ফেসবুকে, এটা সত্য না মিথ্যা আমি বলতে পারবো না। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব তার একটা বক্তব্য, তিনি সেখানে বলেছেন যে এখন যে মাইন্ড সেট আপ রয়েছে মানুষের, এবং এখন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা, তো সেখানে নির্বাচন করার মতো কোনো স্ট্রাকচার তো নেই কোথাও। তো এই অবস্থাতে একটা নির্বাচন করার জন্য যদি চাপ দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করাটা নিরাপদ। সত্য মিথ্যা আমি জানি, উনি বলেছেন কিনা জানি, কিন্তু এরকম একটা ফটো কাট করেছে। আমি এই বক্তব্য উনি বলুন বা না বলুন, এটা আমি ওন করলাম, এটা আমার বক্তব্য, ঘটনা আসলে তাই। এখন পর্যন্ত আপনি চিন্তা করুন, একটা থানা, ধানমন্ডি থানা, তো সে তাকে জিজ্ঞেস করা হলো যে এখানে এরকম কাজ কেন হচ্ছে, তো বললো যে এখানে প্রেস সচিবের হুকুমে আমরা এই কাজ করছি। পরবর্তীতে যখন মিডিয়াতে আসলে প্রেস সচিব অস্বীকার করলো, আমি ধরেন কোনো কথা বলিনি, এখানে কোনো কারণে মিসফায়ার হয়ে যেতে পারে। তো বোঝার চেষ্টা করুন যে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী একজন প্রেস সচিব, তিনি এই ধরনের বক্তব্য দিবেন, কথা বলবেন, যা কিছু বলবেন, এটা বাংলাদেশে আসলে আমরা ইতিপূর্বে কখনো কল্পনা করতে পারিনি। অতীতে যারা প্রেস সচিব ছিলেন, আপনি জাওদুর রহমান সাহেবের মতো মানুষ প্রেস সচিব ছিলেন, ইভেন একেবারে সর্বশেষ ধরুন নাইমুল ইসলাম খান। তো নাইমুল ইসলাম খানের যে ক্যারিয়ার সংবাদপত্রে, তার সঙ্গে যদি আপনি বর্তমান প্রেস সচিবকে ধরেন, তো এটা আসলে কোনো তুলনাই করা যায় না। কিন্তু সেই নাইমুল ইসলাম খান, জাওদুর রহমান, কিংবা ধরেন প্রেসের সাথে যারা জড়িত ছিলেন, ইকবাল সোবহান চৌধুরী সাহেবের মতো মানুষ, তারা কোনো একটা থানাতে জীবনে টেলিফোন করবেন, এটা তোমরা কল্পনাই করতে পারি। হোয়াট থিংস হ্যাপেনিং, এখন বর্তমানে সেই ঘটনাগুলো ঘটছে। জরিপ যারা করে, এই সমস্ত জরিপের পেছনে বিরাট একটা ধান্দা কাজ করে, দেশি বিদেশি স্বার্থ কাজ করে, অর্থ লেনদেনের কাজ করে। আর যে লোকগুলো করেছে, যেমন সুজন, বদিউল আলম, সরকারের সাথে জড়িত, এখন তাদের সাথে আছে। আর এই লোকের রেকর্ড, অতীত রেকর্ড ভালো না, বাংলাদেশে কোনো রেকর্ড ভালো না। ফলে এই যে 71% কি করছে না করছে, এইটা ওনাকে নিয়ে কথা বলার রুচি আমার নেই। দ্বিতীয়ত ব্রাক একটা করছে, জরিপ করছে, এরা আড়ঙের দুধ বিক্রি করে, তারপরে শেষে এরা ওই কাঁথা সেলাই করে, এরা সুদে টাকা ধার দেয়, এরা বিকাশের ব্যবসায়ীদের, গরিব মানুষকে শোষণ করে, তারপর শেষে এরা ঢাকা শহরে বড় বড় বিল্ডিং করে রাজার হালে এরা কাটায়। এদের যে ফজলি হাসান স্যার, ফজলি হাসান আবেদ, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যান্য যারা এনজিও আছে, দে হ্যাভ এ জ্ঞান, তারা একটা স্বার্থ নিয়ে কাজ করে। এই স্বার্থের মধ্যে তো নির্বাচন, ইলেকশন এদের মধ্যে কখনো ছিল না। এরা কেন জরিপ করতে যাবে? জরিপ করা তার অধিকারটাকে, দরকারটা কি? এরা প্যাঁচ লাগাচ্ছে। সব মিলিয়ে যে কাজগুলো করছে, এগুলো নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত না। আমাদের প্রথম প্রশ্ন করা উচিত যে তুমি এই কাজগুলো কেন, দরকার কি? এখন হঠাৎ করে ধরেন একজন কৃষক, সে কৃষক দিয়ে যদি এসে হাতি চালানো শুরু করে দেয়, একজন গারোয়ান, সে মহিষের চালায়, সে যদি বলে আমি আর আজকে থেকে মোষ চালাবো না, আমি কালকে থেকে 747 বোয়িং 747 চালাবো, তো তখন এটা যখন মেজাজ গরম হয়ে যায়, তখন এদের কর্মকাণ্ড দেখে মেজাজ গরম হয়ে গেছে। আরে বাবা, আমরা সারা বছর, মানে 40 বছর যাবত রাজনীতি করি, 25 বছর যাবত ন্যাশনাল পলিটিক্স করতেছি। তো একটা দলের নির্বাচিত, সবচেয়ে প্রতিযোগিতামূলক একটা জায়গাতে নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পরে সকালবেলা যে রাজনীতি বুঝি, বিকেলবেলা দেখি ভুল। আমরা সেই সকালে 1 বালতি পানি খাই, বিকেলবেলা 11 বালতি পানি খাওয়া লাগে রাজনীতি ঠিক করার জন্য। আর আমাদেরকে সাজেশন দেওয়ার জন্য যারা রাজনীতির র বুঝে না, তারা আমাদের ব্যাপারে জরিপ করে। মানে কি বলবো, মানে মেজাজ ঠিক রাখা যায় না। বাংলাদেশে যা কিছু হচ্ছে, এই সবই সার্কাস, নাটক। এবং এই নাটক যারা করছে তাদের সবাইকেই রাজনীতি খুব খারাপ ম্যাডাম, খুব খারাপ জিনিস। এখানে কেউ কাউকে ক্ষমা করে না। এটা এতটা প্রতিশোধ পরায়ণ। আপনি চিন্তা করেন যে 15 বছর সেই শক্ত হাতে, যাকে বলা হতো লেডি হিটলার, এবং যাকে বলা হতো সেই হীরক মানবী, মানে লোহা থেকে শুরু করে যে কোনো স্টিলের চাইতে শক্তিশালী পাথর কোনটা? হীরা। তো শেখ হাসিনাকে বলতো হীরক মানবী। এই রাজনীতির উত্তাপে 1 মিনিটে হীরা গলে চুরমার হয়ে গেছে। আর এখন যেখানে হীরা গলে চুরমার হয়ে গেছে, আর এখন যারা কাদামাটি, ভেদা কাদা, এই কাদামাটি বসে বসে এখন আমাদেরকে সাজেশন দিচ্ছে, এটা করো, এটা করো। শুনুন, ভালো, মানুষের শরীরে দেখবেন এই যে ডায়রিয়া হয়, সবচেয়ে খারাপ অবস্থা, তখন এটা স্যালাইন দেয় না? সেই স্যালাইনের নাম কি জানেন? ডেক্টোজিন একোয়া। মানে জাস্ট পানি দেওয়া হয়, ফর্মাল একটা, জাস্ট ওই রোগীকে বাঁচানোর জন্য এমন একটা দেওয়া হয় যে ও মানে ডায়রিয়ার শরীর কোনো শক্ত খাবার নিতে পারে না। এখন শেখ হাসিনার 15 বছরের শাসনের পরে আমাদের এই দেশে
যা অবস্থা তৈরি হয়েছে সেখানে বেসিক যে ডাল ভাত নেওয়ার মতো অবস্থা কিন্তু নাই। এখানে ডেক্ট্রোজিন একোয়া দিয়ে এই জাতিকে রক্ষা করার দরকার ছিল। ওনারা যদি বুদ্ধিমান হইতো তারা বলতো আমরা এই 2 বছর 3 বছর এই কাজগুলো করব, পুলিশের মনোবল ফিরে আনবো, সেনাবাহিনীতে শৃঙ্খলা আনবো, এবং যে সমস্যা সৃষ্টি হয়েছে এটা করবো, তারপর আমরা ইলেকশনে যাব। যদি আমাদেরকে অ্যাপ্রুভাল দেন আমরা থাকবো, নাহলে আসসালামু আলাইকুম। তা না করে যেটা বেসিক একেবারে ফান্ডামেন্টাল একটা ইলেকশনের জন্য, সেই ফান্ডামেন্টাল ইলেকশনের বাইরে গিয়ে আরো হাজারোটা সেই এখানে নোকটা লাগিয়ে দেওয়া হয়েছে। প্রথমত রাজনৈতিক দলগুলোর চাপ দেওয়ার ক্ষমতা নেই, আর সরকারের তো চাপ কাকে বলে তারা জানেই না, দে ডু নট নো।